রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজ অনুষ্ঠানে, সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। অপরিকল্পিত নগরায়নে বাড়ছে যানজটের মতো অসংখ্য সমস্যা। কাজের আশায় গ্রাম ছেড়ে শহরে ছুটছে মানুষ, জনসংখ্যার চাপে হাঁসফাঁস নাগরিক জীবন। এমনই সব সমস্যার ভিড়ে বিষ ফোঁড়া হয়ে দেখা দিয়েছে অটোরিকশার দৌরাত্ম্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা দিয়ে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও অটোরিকশার কাছে যেন পুলিশও অসহায়। ফলে তীব্র হচ্ছে যানজট, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাজধানী সহ সারা দেশে ইজি বাইক বা অটোরিকশার দৌরাত্ম্য কমাতে বা নিয়ন্ত্রণে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? রাজনৈতিক সমীকরণের কারণেই কি অটোরিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? অটোরিকশার দৌরাত্ম্য নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। আপনাদের স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার মাহমুদ। আমরা কথা বলছিলাম, আপনারা জানেন যে আমাদের আজকে সারাদিন আসলে আমরা দিনভর সারা বাংলাদেশ থেকে খবর দেখিয়েছি, অটোরিকশার যে দৌরাত্ম্য সারা বাংলাদেশের চিত্র আমরা দেখিয়েছি। আমাদের সব বুলেটিনে আমরা অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছি। আমাদের আজকের বিষয়ের জন্য অটোরিকশায় নাকাল সারা দেশ। প্রথমে যদি আমি আপনার কাছে আসি, আশফিকুজ্জামান আক্তার, আপনাদের পুলিশ ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে এটা নিয়ে আসলে আপনারা অনেকভাবে চেষ্টা করছেন, কিন্তু আসলেও কি আসলে দৌরাত্ম্যতা কমানো যাচ্ছে? মানে আপনাদের চ্যালেঞ্জটা জানতে চাই, কি অবস্থায় আছে আপনাদের? জান্নাতুল ফেরদৌস, আপনি জানেন আমরা আপনার মতো, আমরা পুলিশ অফিসার, কিন্তু আপনার মতো কিন্তু আমরা এই নগরের একজন বাসিন্দা। আপনারা যে সমস্যা ফেস করছেন আমরা কিন্তু একই সমস্যা ফেস করছি সাধারণ নাগরিক হিসাবে। তো আমরা পুলিশরা, আমরা যেহেতু নিজেরাই এটার ভিকটিম আপনাদের মতো, সুতরাং আমরা তো নিজের প্রয়োজনেও এটা আমাদের করতে হবে যে এই নগরটাকে, মানুষ নগরে বসবাস করে কেন? নগরে বসবাস করতে হলে কিন্তু আলাদা কিন্তু ট্যাক্স দিতে হয়, যেটা গ্রামে লাগে না। সুতরাং নগরে কিন্তু মানুষ বসবাস করে সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো এই সুযোগ সুবিধা কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার এই যে নগরে যে যানজট। এই যানজট, এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের নগরের যে পরিকল্পনা কিন্তু খুবই দুর্বল একটা পরিকল্পনা। এখানে প্রথম থেকেই কোনো পরিকল্পনা নেই। কোনো জায়গায় দেখবেন, পুরান ঢাকা যদি যান আপনি একটা রিক্সাও ঢুকতে পারবেন, এরকম জায়গা অনেক আছে। তো এরপরে তো আবার নতুনভাবে আপনার 2010-12 সালের থেকে এই যে নতুন অটোরিকশার একটা প্রকোপ, এগুলো আসলে শুরুর থেকেই এগুলো কেউ কেয়ার করে নাই। এটা কিভাবে নিবে, এটা কি রিক্সা নাকি অটোরিক্সা? তার আগে কিন্তু নগরে কিন্তু রিক্সা ছিল, সেগুলো কিন্তু অটোরিক্সার আগে রিক্সা ছিল, প্যাডেল চালিত রিক্সা, প্যাডেল চালিত রিক্সা দেখা যায় না, প্যাডেল চালিত রিক্সা খুব কম। তখন কিন্তু সিটি কর্পোরেশন থেকে কিন্তু নাম্বার প্লেট ঠিক থাকতো এবং তাদের লাইসেন্স থাকতো। এখন এটা নামার পরে শুরুতেই করা উচিত ছিল, আপনাদের যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখনই কিন্তু তার নাম রাখতে হয়। সুতরাং শুরুতেই এটার উচিত ছিল যে একটা কি হবে, এটা কোন লাইনে থাকবে, কোন পর্যায়ে যাবে, এটা কি মেশিন চালিত, যন্ত্র চালিত নাকি যন্ত্র চালিত না, সেটা কিন্তু করা হয় নাই। যার ফলে এটা কোনো পর্যায়ে পড়ে না, না বিআরটি রেজিস্ট্রেশন, না সিটি কর্পোরেশনের নাম্বার। সুতরাং এটা ব্যাঙের ছাতার মতো কিন্তু গজা গেছে। এখন এটাকে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্ট চেষ্টা করছে, চেষ্টা যে করছে না তা না, আমরা প্রতিনিয়তই কিন্তু এটার উপর আমরা অভিযান চালাই। কিন্তু এইভাবে একদিকে বাড়ছে আর একদিকে চেষ্টা করছি, 10টা বাড়ছে 2টা ধরছি,
ভেরি ডিফিকাল্ট। এটার জন্য বড় পরিকল্পনা প্রয়োজন, নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন। এটা আপনার কাছে আবারও আসবো। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমরা এখন সাইফুল নিয়াজ আপনার কাছে যাচ্ছি যে আপনারা তো রিসার্চ করেন লম্বা অটো রিকশা নিয়ে বা এই দৌরাত্ম্য নিয়ে আপনাদের কোনো রিসার্চ আছে বা আপনার ফাইন্ডিংস আছে কোনো? ধন্যবাদ। আসলে আমাদের কাজটা হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে, তো সেই এবং হচ্ছে যোগাযোগের হচ্ছে ব্যবস্থাপনাটা নিয়ে বলছিলাম যে 82% যাত্রী চাচ্ছেন যে এই অটো রিকশাতে উঠতে চান। আমাদের রিসার্চ একটা দেখলাম, কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। চাচ্ছেন, ওকে আমি ব্যাপারটা একটু বলি। আসলে 82% মানুষ উঠতে চাচ্ছে না। 82% মানুষ আসলে বাসা থেকে বের হলেই অটো রিকশাকেই দেখছে, তারা সামনে পাচ্ছে। এটা আমি তো একে বাড়তে দিয়েছি অগণিত হারে, তো আমি প্রথমে পেয়ে যাচ্ছি, আমি ব্যাটারি রিকশা, আমি উঠে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ দেখছে যে সে একটু স্পিডে যেতে পারছে, সেটা বাট আপনি ব্যাটারি রিকশা কালকে যদি না থাকতো, এই মানুষ কিন্তু অন্য মোডের একটা চাহিদা তৈরি হতো। অন্য মোডের চাহিদা তৈরি হলে যে প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, সে অন্য মোডকে প্রোভাইড করতো। বাট এখন যেটা দেখা যাচ্ছে, আমরা আমাদের বড় যে শৃঙ্খলায় আনার যে একটা মানে সুযোগ ছিল, আমি বলবো যে আমাদের শহরগুলোকে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত করে ফেলছি। আপনি ডেটার কথা বলেছেন, ব্যাটারি রিকশা যেই আপনার শুরুটা কিন্তু একটু খেয়াল করে দেখেন, ওই প্যাডেল রিকশা যখন হলো গত 1-1.5 বছরে 2 বছরে, এটা মানে আমি বলবো যে মানে ঐকিক নিয়ে বাড়ে নাই, ইচ্ছা মতো বেড়েছে। এবং এই আমরা কিন্তু এর আগে থেকে বলছিলাম, একটা সময় একটু খেয়াল করে দেখেন 2013-14 সালের দিকে নসিমন করিমন চলতো, হ্যাঁ, মহাসড়কগুলোতে। ঢাকায় তখনও কিন্তু আসে নাই এই ব্যাটারি বা প্যাডেল রিক্সা চলতো, তখনও কিন্তু নসিমন করিমনকে বন্ধের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্যাটা আগে আমরা হতে দিয়েছিলাম, পরে কন্ট্রোল করতে গিয়েছি, পারি নাই। ব্যাটারি রিক্সা যখন 1-2টা করে আসছিল, তখন কিন্তু বারবার বলা হচ্ছে এটা কিন্তু একটা বড় একটা সমস্যা তৈরি করবে। সেটা কিন্তু এখন আজকে ওই যে আপনার যেমন ওই যে সহজ কঠিন কথা সহজ, আমি বলবো আমরা সহজ একটা সমস্যাকে আজকে কঠিন করে ফেলেছি, এত কঠিন করে ফেলেছি যে এখন সরকারও আসলে বুঝছে না, সে কি কখনো বলছে আমি নিয়ন্ত্রণ করব, কখনো হয়তো বলছে যে ঠিক আছে পুরো নিয়ন্ত্রণ করা যাবে না, আমি হয়তো ঢাকার বাইরে পাঠাবো, কখনো হয়তো এটাকে নাম দিয়ে দিচ্ছে টেসলা, কাইন্ড অফ একটু মানে একটু ফেমিং করা হচ্ছে যে না ঠিক আছে, মানে যে তৈরি করছে সে ভাবছে আমি টেসলা বুঝি চালাচ্ছি। তো আলটিমেটলি আমি মনে করি এত সমস্যা জটিল হয়ে গিয়েছে, অথচ এটা সমাধান করার যোগ্য ছিল, এবং আমি মনে করি এখন যদি স্ট্র্যাটেজিক্যালি আগায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। বাট আমরা যেটা করছি, আমরা নিয়ন্ত্রণটা করতে যাচ্ছি এখন একেবারে মানে যখন লাস্ট এন্ডে এসে মানে রাস্তায় এসে এটাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, অথচ এটা সোর্সে নিয়ন্ত্রণ করা যায় কিনা এটা আমরা ভাবছি না। এটা যেখান থেকে চার্জ সেখান থেকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, অর্থাৎ সোর্সে এটাকে বন্ধ করা যায় কিনা সেটা আমরা দেখছি না। আপনি ডাটার কথা বলছেন, দেখেন ব্যাটারি রিক্সা যে কোনো ধরনের এই যে আমাদের যে 3 হুইলার অনিবন্ধিত যেগুলো রয়েছে আর কি, মানে প্রত্যক্ষভাবে এটা 8% থেকে 9%-এর মতো দুর্ঘটনা ঘটায়, এটা প্রত্যক্ষ। পরোক্ষভাবে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে। পরোক্ষভাবে কেন? আমরা মোস্ট অফ দ্য কেসে যখন কোনো ক্র্যাশ ইনভেস্টিগেশনে প্রায় দেখি যে কাউকে বাঁচাতে গিয়ে মানে এই ধরনের রিক্সাকে বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে আরেকজনকে মারতে হচ্ছে, কারণ এরা তো হঠাৎ করে ব্রেক করে, হঠাৎ করে ডানে যায়, হঠাৎ করে বামে যায়। আমি নিজেও দেখা যাচ্ছে আমরা দেখছিলাম যে 75% চালক জানেন না, ট্রেনিং নেই বা আগে কখনো রিক্সা চালান নাই, এরকম না, তারা তো সবাই আসলে গ্রাম থেকে ধর অন্য পেশায় ছিল তারা। দেখেন একটা কমন কথা আছে, গরিব লোকগুলো যাবে কোথায়, তাদের পেশা এটা আসলে ভুল, তারা আসলে অন্য পেশা থেকে এই পেশায় এসেছে, তাদের পেশা এটা না কখনোই। আপনি দেখবেন গ্রামগঞ্জ থেকে যারা হয়তো কোনো একটা কাজ করতে অ্যাক্টিভ মোডে ছিল, তারা দেখা যাচ্ছে একটা সহজ একটা যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, মানে ইনকামটা বেশি পাচ্ছে কষ্ট কম করে, সবাই চলে আসছে এই জায়গাতে। অথচ কিন্তু আমাদের সুযোগ ছিল, এটাকে আমি সুযোগ ছিল বলবো না, আমি বলবো যে এখনো যদি চায় আমরাকে থামাতে পারবো না হয়তোবা, কিন্তু নিয়ন্ত্রণটা করা সম্ভব। কারণ এটা দুর্ঘটনা যেমন ঘটাচ্ছে, শুধু তাই না, যিনি চালাচ্ছেন তার জন্য এটা ক্ষতি। এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে বড় একটা পাবলিক হেলথ ইস্যু হবে এটা। আমরা তো সবাই রাস্তার যানজট দেখছি, বড় একটা পাবলিক হেলথ ইস্যু হবে। কারণ কি, যারা চালাচ্ছে, যে বড় বিশাল জনগোষ্ঠী চালাচ্ছে কন্টিনিউয়াস, তারা কিন্তু ওখানে বসে থাকে, রাইট?
চিকন চাকা, জোরে চলে, কন্টিনিউয়াস ঝাঁকিতে আছে, তারা কন্টিনিউয়াস ঝাঁকি খায়। প্রত্যেকেরই স্পাইনের সমস্যা হবে, প্রত্যেকেরই হাঁটুতে সমস্যা হবে, দেখবেন, কারণ তারা কন্টিনিউয়াস বসে থাকে এখানে। আগে যে প্যাডেল রিক্সা চালাতো সে হয়তো সারা জীবনে ডাক্তারের কাছে যায় নাই। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা প্যাডেল রিক্সা চালক দেখা যাচ্ছে তার কোমর ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে এক বছর 2-3 মাস ডাক্তারের কাছে যাচ্ছে। বড় একটা পাবলিক হেলথ ইস্যু হতে যাচ্ছে আবারও সামনে। আসবো। আমরা আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হবেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার মাহমুদ। আপনাকে স্বাগত আমাদের কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আপনি শুনছিলেন আমরা আসলে এই সারা দেশে অটোরিকশা দৌরাত্ম্যের কথা বলছিলাম। যদি রাজধানীতে আসি, ঢাকার কথা যদি আসি, আমরা দেখছি এখন যে ঢাকাতেও অলিগলি ছেড়ে প্রধান সড়কে এই অটোরিকশাগুলো চলছে, মানে একটা হজবরল অবস্থা। এই জায়গাতে একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনার কথা জানতে চাই, আসলে কি করা দরকার এখন? দেখেন, আলাপটা আসলে হওয়া উচিত আমার মনে হয় সামগ্রিক বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আপনি যদি সারা বাংলাদেশকে বিবেচনায় আনেন, বড় শহর, ছোট শহর, মাঝারি শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে পর্যন্ত আজকে ব্যাটারি রিক্সা চলে গেছে, সারা দেশেরই, সারা বাংলাদেশে এটা চলে গেছে। এটার মানে বেশ কিছু বিষয় তো অলরেডি সাইফুন নেওয়াজ বলেছেন, কিন্তু মেজর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক পরিবহন পরিকল্পনা এবং যানবাহনের যে ব্যবস্থাপনা, এটা কিন্তু ভেঙে পড়েছে। এখন আপনি দেখবেন যে কোনো ধরনের মানুষ যে কোনো প্রফেশন থেকে এসে অন্য প্রফেশনে ছিল, তারা এসে এই গাড়িগুলো চালাচ্ছে, এই বাহনগুলো চালাচ্ছে। এর সাথে বিদ্যুতের একটা ব্যাপার আছে, এখানে ট্রাফিক জ্যামের ব্যাপার আছে, হেলথ ইস্যু আছে, অ্যাক্সিডেন্টের বিষয় আছে। এই সামগ্রিকভাবে এটা খুবই সহজ একটা ব্যাপার, যে কারণে এই সেক্টরে এসে মানুষগুলো সে ড্রাইভিং করা শুরু করে। এখানে মানে যিনি এই সার্ভিসটা নিচ্ছেন তিনি আসলে কি চাচ্ছেন? তিনি চাচ্ছেন যে ডোর টু ডোর সার্ভিসটা চাচ্ছেন। আসলে আধুনিক নগর পরিকল্পনার যেই ধ্যান ধারণা, সেখানে যে ট্রান্সপোর্ট মোড অফ ট্রান্সপোর্ট সিলেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একই রোডে কোন ধরনের বাহন আপনি চালাবেন, আপনার তো রোড তো মানে সুনির্দিষ্ট, আপনি চাইলেও আপনি এটাকে অনেক বেশি বাড়াতে পারবেন না। সুতরাং আপনাকে এমন মোড অফ ট্রান্সপোর্ট সিলেক্ট করতে হবে যেটা আপনাকে সর্বোচ্চ পরিমাণ সার্ভিসটা দিবে, সবচাইতে সহজ বাহনটা দিবে এবং আরামদায়ক একটা সিস্টেম এখানে তৈরি করবে। এখন আমাদের অগণিত রিক্সা, অগণিত ব্যাটারি চালিত রিক্সা আপনার হাইওয়ে থেকে শুরু করে রিজিওনাল রোড, ডিস্ট্রিক্ট রোড, গ্রামীণ রোড, সকল জায়গায় চলছে। এগুলো না আছে সেফটি মেজার্স, না আছে কিছু, এগুলো অহরহই অ্যাক্সিডেন্ট করে। এখন বিষয়টা হচ্ছে যে এটাকে একটা সুনির্দিষ্ট পরিবহন পরিকল্পনার মধ্যে আনতে হবে। আমাকে মানে ঠিক করতে হবে যে আমার অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ ট্রান্সপোর্টটা কী হবে, সেই অনুযায়ী পরিকল্পনাটা করা উচিত। এইভাবে মানে হরদম সমগ্র দেশে এভাবে গাড়ি চলে না। আপনাকে ডিস্ট্রিক্ট রোড, হাইওয়ে, জেলা পরিষদের রোড, এগুলোকে যেভাবে রিজিওনাল রোড, এগুলোকে যেভাবে ভাগ করা হয়েছে আপনার রোডস অ্যান্ড হাইওয়েজ থেকে, সেই ভাগ অনুযায়ী তার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট মানে বাহনটা হবে সেটাকে নিয়ে আসতে হবে এবং সামগ্রিক পরিকল্পনার মধ্য দিয়ে এই সামগ্রিক বাংলাদেশটাকে পরিবহন পরিকল্পনায় আনতে হবে। তাহলে যদি আপনার জন্য মানে এই বিষয়টা সহজ হয়। এছাড়া নগর পরিকল্পনা আসলে আমাদের সারাদিনের যে রিপোর্টগুলো ছিল সেখানেও নারায়ণগঞ্জ, কুমিল্লা, এরকম বিভিন্ন রংপুর, প্রতিদিনকার যে চিত্র আমরা দেখেছি, রাজধানীর চেয়ে আরও খারাপ মনে হয়েছে একদম। আপনি খুব খেয়াল করে দেখবেন এই বিষয়টা যখন শুরু হয়েছিল তখনও সবাই কিন্তু বলছিল যে এটা আমাদের শহরের জন্য আমরা এফোর্ড করতে পারবো না, আমাদের গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, গণপরিবহন ব্যবস্থাটাকে ঠিক না করে বরং আমরা সহজে যে বাহনটাকে পাচ্ছি সেটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছি, যেটা আমাদের গণপরিবহন ব্যবস্থাটাকে মূলত ভেঙে দিয়েছে। এখানে একটা বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক সদিচ্ছার কথা আমরা বলি, তারা কেন উদ্যোগ নেয় না, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। রাজশাহীতে আমরা যখন মাস্টার প্ল্যান করি সেই সময়টাতে এই কথাটা আসছিল যে এটাকে বন্ধ করা যায় কিনা। তো এই প্রফেশনের মধ্যে অনেকগুলো মানুষ জড়িত এবং তারা রাজনৈতিক যেই নগরের মেয়র থাকেন বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন, তারা কোনো না কোনোভাবে তাদের সাংগঠনিকভাবে কানেক্টেড থাকে এবং তারা কখনো এই রিস্কটা নেয় না। যে কারণ এখানে কারণ হচ্ছে যে এখানে অনেক ভোটের ম্যাটার করে, কিন্তু এই ভোটের
জনপ্রিয়তা হারানোর এই ভয়টা করে যেটা হয় যে একটা ডিফেক্টিভ একটা সিস্টেম আমরা নগরের মধ্যে দীর্ঘদিন ধরে জারি করে রাখছি। এটা কিন্তু বোল্ড একটা স্টেপ নিতে হবে, আপনাকে বলতে হবে যে আমরা এটা চাই কি চাই না। একটা আধুনিক নগরে এই ধরনের মানে জোড়াতালি দেওয়া একটা পরিবহন ব্যবস্থা কখনো চলতে পারে না। আর এটা কিছুটা মানে ওই প্যারা ট্রানজিট, কিছুটা ব্যক্তিগত এই ধরনের একটা ট্রান্সপোর্ট। আমাদের দরকার হচ্ছে মানে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা জনগণের জন্য অনেক মানুষকে পরিবহন করতে পারবে এবং সেটা আপনার টাইম বাউন্ড হতে হবে এবং সেটা আরামদায়ক হতে হবে। আমরা একটু আবারও আশফাকুজ্জামান ডাক্তার আপনার কাছে যাচ্ছি যে আমাদের রিপোর্টে বলছিল গাজীপুরের যে রিপোর্টটা, যে গাজীপুরের অবস্থা আরো ভয়াবহ, ঢাকার চেয়েও ভয়াবহ এখানকার। এবং এখানে যিনি গাজীপুরের যিনি পুলিশ কর্মকর্তা, ট্রাফিক কর্মকর্তা, তিনি বলছিলেন যে তাদের মাত্র 70 জন আছেন ট্রাফিকিং এর ওই জায়গাটাতে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এটা তো সমস্যা আসলে অলিগুলি থেকে শুরু করে পাড়ামহল এবং হাইওয়ে পর্যন্ত, এবং তারা প্রতিদিনই নানা ধরনের প্রীতিকর ঘটনার মধ্যেও পড়ছেন, পুলিশ, তারপরে অটোরিকশা বা টেসলা যেটা বলেন তাদের সাথে। এই জায়গাটাতে আপনারা আসলে কি মনে করেন যে ম্যান পাওয়ার সংকটে আসলে একটা বড় সমস্যা, নাকি আসলে তাদেরই দৌরাত্ম্য, এই ম্যান পাওয়ার বাড়ি আসলে সম্ভব না আপনাদের জায়গাটা? আসলে আমি কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের অফিসার, আমি ঢাকা মেট্রোপলিটনের কাজ করি প্রথম কথা। তারপরে আমি গাজীপুরের রিজনাল এসপিও ছিলাম ওখানে। আর আমাদের পাশেই তো গাজীপুর, শুধু গাজীপুর না, সব জায়গাতেই কিন্তু একই সমস্যা। যে হারে আমাদের অটো রিক্সা, তাদেরকে কন্ট্রোল করা যায় না। সবচেয়ে বড় কথা, তারা তো আসলে কোনো ট্রাফিক আইন বুঝে না। যারা আইন বুঝে না, সিগন্যাল মানে না, তাদেরকে তো প্রতি জোনে জোনে পুলিশ মাঝে মাঝে অভিযান চালাচ্ছেন, ধরে নিয়ে যাচ্ছেন, রাখছেন, এগুলো আসলে কি হয়? আমরা তো ধরি, ধরার পরে আমরা তো ডাম্পিং করি, তাদেরকে জরিমানাও করা হয়। কিন্তু আপনি বললাম তো, আমরা 10টা থাকলে তো 2টাও ধরতে পারি না। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে এই ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা আপনার ডাম্পিং যে প্রপার যে প্লেস, এটারও তো অভাব আছে। আর আমরা শুধু একা করলে হবে না, এটা তো এই নগর ঠিক রাখার জন্য আমরা শুধু পুলিশের কাজ না, এখানে সমন্বিত একটা প্রয়াস দরকার। সিটি কর্পোরেশন আছে, আমাদের যারা পরিবহন সেক্টরে যারা আছে জড়িত, তারপরে আপনার যারা বিদ্যুৎ বিভাগ আছে, এগুলো কিন্তু চার্জিং স্টেশন আছে, বিদ্যুৎ বিভাগেরও কিন্তু এখানে কাজ আছে। বিদ্যুৎ বিভাগে যে কমার্শিয়াল লাইন না, কিন্তু বাসা বাড়ির জন্য বিদ্যুৎ লাইন নিয়েছে, সেখানে গিয়ে চার্জিং স্টেশন বানিয়েছে। এখানে আমরা দেখলাম চার্জিং স্টেশন বৈধ অবৈধ বলা হচ্ছে না, বৈধভাবে চার্জিং স্টেশন আছে এরকম আমার জানা নেই। কিন্তু আপনাদের একটা মেট্রোপলিটন আমরা পেয়েছি যে রাজধানীর 10টা অপরাধ বিভাগের 8টিতে ব্যাটারি চালিত রিকশা বৈধ চার্জিং স্টেশন আছে, এটা পুলিশ বিভাগের তথ্য। আর 48,136টা অবৈধ চার্জিং পয়েন্ট এবং 992টা গ্যারেজ আছে। এটা আমরা ডিএমপির যে ডিপার্টমেন্ট থেকে আমাদের তথ্যটা নেয়া। মানে বৈধভাবে চার্জিং স্টেশনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ বলতে পারবে। তবে ম্যাক্সিমামই আমরা যতটুকু জানি যে একটা গ্যারেজ, সে বিদ্যুতের লাইট জ্বালানো বা ফ্যান ঘোরানোর জন্য কিন্তু লাইন নিয়েছে, সেখানে তারা রিক্সা রাখছে এবং সেই রিক্সার মধ্যে চার্জিং এর একটা পয়েন্ট দিয়ে দিয়েছে। এরকম অবৈধ গ্যারেজ বা এরকম কোনো অভিযান এটা আমি ঢাকাতে করি নাই, চিটাগাঙে কিন্তু আমরা এরকম উদ্যোগ নিয়েছিলাম বিদ্যুৎ বিভাগের সাথে। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা নিয়ে কয়েকটা আমরা চার্জিং স্টেশন বন্ধও করেছিলাম। কিন্তু ওখানে কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু এখানে তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন দরকার। তাদের ওইভাবে আমরা পাই নাই সহায়তা। বিদ্যুৎ বিভাগের যে তারা ওইভাবে আমাদের সাথে, এখানে শেষ পর্যন্ত দেখবেন যে পুলিশই থাকে, আর কেউ তো কাউরে খুব একটা পাওয়া যায় না। পুলিশের মতো করে চেষ্টা করে, কিন্তু আমাদের তো সবকিছু সীমিত। আমরা চাইলেই কিন্তু এই প্রত্যেক মোড়ে আমরা 10 জন পুলিশ দিতে পারি না। ট্রাফিক পুলিশের তো একটা লিমিট আছে। সেই ট্রাফিকের যে লিমিটেশন, যেটা 4 কোণায় আমরা 4 জন দিতে পারি, 4 জন দিয়ে আমরা সিগন্যালকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু ট্রাফিক এরা তো কোনো সিগন্যাল মানে না, যার ফলে আমরা জোনে তো আমরা ট্রাফিক পুলিশ দিতে পারি না। যার ফলে দেখা যাচ্ছে আপনার সামনে দিয়ে একটা বাম দিয়ে চলে গেল, এরকম প্রত্যেকেরই হয়। আপনার সামনে দিয়ে যায়, আমার সামনে দিয়ে যায়। আমরা দেখি আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও ফিরবো। আমরা কথা বলছিলাম অটোরিকশা দৌরাত্ম্য নিয়ে, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অটোরিকশা দৌরাত্ম্য নিয়ে সারা দেশের। আমরা যদি আপনার কাছে আসি সাইফুন নেওয়াজ,
আপনি বলছিলেন যে আপনাদের যে এই অটোরিকশার নিয়ে প্ল্যান নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনাদের সম্ভবত একটা কোনো মডেল বা আপনারা কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেছিলেন, সেটা আসলে কি এবং সেটার এখন বাস্তবতা কি? আচ্ছা, এটা হচ্ছে গত 1-1.5 বছর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে মানে ব্যাটারি রিক্সার ডিজাইনটাকে নিরাপদ করার জন্য একটা প্রোটোটাইপ ডিজাইন করা হয়েছিল বুয়েট থেকে। বাট সেটা আমার কাছে যেটা হচ্ছে আমি নিজেও কিছু মতামত দিয়েছিলাম। আমার কাছে সেটা ছিল ওই আমি 2টা পয়েন্টে আমি মনে করি যে এই যে প্রোটোটাইপটা ডিজাইনটা করেছে সেটা হচ্ছে যে আরো আপডেট করা যেত। একটা হচ্ছে এমনিতে ব্রেকিং সিস্টেমটা ভালো, বাট যেটা হচ্ছে স্টিল নাও এটা বিদ্যুৎ নির্ভর, তার আমি কিন্তু তাহলে বিদ্যুতের সমস্যার সমাধান হচ্ছে না। সেকেন্ড হচ্ছে এটা কাইন্ড অফ একটু সিএনজির মতোই ব্রেকিং পাওয়ারটা ভালো, স্পিড বেশি। আমার আরেকটা বড় সমস্যা ক্রিয়েট করে ফেললাম আমি স্পিড দিয়ে। দেখেন আমি একবার বলছি এটাকে আমি মূল রাস্তা থেকে সরাবো, তো আরেকবার আমি এটাকে স্পিড দিয়ে দিচ্ছি লাইক আমি 40 কিলোমিটার 50। আমরা প্রায় ভিডিওতে 2-1টা ভিডিওতে দেখেছি যে পুলিশও ট্রেস করে পারে না ধরতে ব্যাটারি রিক্সাকে, রাইট, তার ইয়ে দিয়ে চেষ্টা করতে। তার মানে আমি গতি বাড়িয়ে দিচ্ছি। যখনই গতি বাড়াবো এই ধরনের যানবাহন যেগুলো 3 চাকায় চলে, টার্ন নিতে গেলে উল্টে পড়ে যাওয়ার প্রবণতা এখানে থাকবেই। সো যে মডেলটা করা হয়েছে আলটিমেটলি আমি বলবো যে যদি গবেষণার আরো ধাপ আমি মনে করি এখানে হওয়ার সুযোগ ছিল। ফর ইনস্ট্যান্স আমি গতিটাকে আমাকে সিলিং এ রাখতে হবে, যাতে এদের সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এটা দুর্ঘটনা ঘটায় কিভাবে, হঠাৎ করে প্রায় দেখবেন আপনি থেমে আছে বাম পাশে, হঠাৎ করে ডানে চলে আসবে, আপনি হচ্ছে যে পেছন থেকে গাড়ি আর তাকাবে না। তো এই সমস্যা আমার সমাধান হবে না যদি গতি আমি বাড়াই। প্যাডেল রিক্সা পারে না কেন? কারণ প্যাডেলে চাপ দিতে হয়, আস্তে করে গতিটা উঠে, সে সময় পায়, সেও পায়, আরেকজনও পায়। আর আমি যদি ইনস্ট্যান্ট যদি গতি তাকে দিয়ে দিই, মোচড় দিলেই গতি, এটা তো সে অভ্যস্ত না, তাই না? সে তো এতদিন হয়তো মানে কাজ করেছে দোকানে কোথাও, ইয়েতে সে এসে ব্যাটারি রিক্সা মোচড় দিলেই গতি, সে দেখে দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। সো ওই প্রোটোটাইপটা আমি মনে করি যদি মানে বিদ্যুৎ নির্ভর না হতো, যদি এটাতে গতিটা সিলিং করা যেত। আর থার্ড একটা পয়েন্ট হচ্ছে অ্যাস্থেটিক। দেখেন রিক্সার একটা আলাদা, আমি মনে করি রিক্সার একটা আলাদা আবেদন আছে। একটু খেয়াল করে দেখেন, মানে আপনি অনেকে বৃষ্টির দিনে চায় ভিজবে অথবা সে হুড তুলবে, এটা প্যাসেঞ্জার ইচ্ছা হওয়ার কথা, তাই না? আমি কিন্তু কাইন্ড অফ একটা সিএনজির মতো করে ফেলেছি। তো আমি মনে করি এই জায়গাতে আমাদের রিক্সার আবেদনটাকে ধরে রেখে গতিটা কম রেখে বিদ্যুৎ নির্ভরতা যদি করা যেত, মানে আরো ভালো হতো। আরো এবং আলটিমেটলি লাভের মধ্যে লাভ হয়েছে। এখন আগে যে ব্যাটারি রিক্সা ছিল তো ছিলই, মাঝে এইটাও যুক্ত হয়ে গিয়েছে, মানে আমি আর কোনো লাভ দেখি না। এবং নিয়ন্ত্রণের কথা বলছি, দেখেন আমাদের দেশে কিন্তু গুড এক্সাম্পল আছে। বাংলাদেশে প্রত্যেকটা পাড়া মহল্লায় ব্যাটারি রিক্সা ছেয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে ব্যাটারি রিক্সা মূল সড়কে আপনি পাবেন না। কেন পাবেন না? এই যে একজন বসে আছে আমার পাশে, আক্তার ভাই, উনি আমি 3 বছর কাজ করেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, ভাইও তখন ছিল এডিশনাল কমিশনার ট্রাফিক হিসাবে। ওনারা প্রথম থেকে ভয় দেখাতে পেরেছিল যে প্রচুর ডাম্পিং করেছে, প্রচুর দেখা গেছে মানে ভয় দেখাতে পেরেছে যে ব্যাটারি রিক্সা না আসতে দিবে না, ফলে ভয়টা কাজ করেছে। এখন কিন্তু আপনি টিল নাও মানে সাইড রোডে চলে কিন্তু ইয়েতে চলে না, কি জানেন, মূল সড়কে তারা উঠতে ভয় পায়। চট্টগ্রাম একটা মাত্র আমি বলবো এরিয়াটা আছে, পাহাড়িও রাস্তা আছে, মূল সড়কেও চলে না, মানে ভয়টা কন্ট্রোলটা ওনারা করতে পেরেছে। টিল নাও এখন এক্সিস্ট করে। তবে একটা কথা আছে, ওই যে শহরে আগুন লাগলে দেবালয়ে কিন্তু বেশি দিন টিকায় রাখা যায় না। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সারা দেশে কিন্তু এটা মানে ছেয়ে যাচ্ছে। কতদিন মধ্যে গুড এক্সাম্পল রাখতে পারবো, বাট হয়তো বা ওনারা কিভাবে করেছেন ভাই আছে, উনি হয়তো বলতে পারবেন আরো কি। আমি যতটুকু দেখেছি মানে মনিটরিংটা ছিল ভালো। কিছু আগে কিন্তু এই যে ব্যাটারি রিক্সা ধরতে গিয়ে একজন কনস্টেবল মারা গিয়েছে চট্টগ্রামে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাট ওনারা চেষ্টা করে যাচ্ছে, আমি বলবো যে যেন না হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই মানে ওনাদের সময় শুরু হয়েছে, চলছে সবসময় আমরা দেখছি চলছে। তবে নিয়ন্ত্রণ করা যায়, চাইলে ভয়টা দেখানো যায়, তাই না? ভয় দেখানোর প্রয়োজন। বাট ঢাকাতে কিন্তু ভয়টা পাচ্ছে না, মানে ভয়টা পাচ্ছে না বলতে কি, বিষয়টা এমন হয়েছে, আমি অনেকেই মানে জেনেছি যে ভালো ভালো লোকজন ব্যাংকে টাকা না রেখে চিন্তা করছে 2টা অটো রিক্সা কিনে ফেলি, চলুক, দিনে 500 টাকা করে পাওয়া গেলে ব্যাংকের চাইতে লাভ বেশি, এই চিন্তা ভাবনাগুলো আছে। তো এই জায়গাতে আমি বলবো যে আসলে ব্যাটারি রিক্সাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, যদি আমি চাই যে আমি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করবো, আমি মনে করি পুলিশকে আবার একটা মুখোমুখি করে ফেলা, মানে সড়কে কেন আমি সোর্সে বন্ধ করি, একটা ওয়ার্কশপে তো তৈরি হচ্ছে এটা, রাইট? আজকেও তো কোনো ওয়ার্কশপে ব্যাটারি রিক্সা তৈরি করতেছে না, ঠিকঠাক করতেছে, সেগুলাতে আমি নিয়ন্ত্রণ করি। চাইলে কি ব্যাটারি রিক্সা বানাতে পারবে কেউ? এটা কি কাগজ টেইলারের দোকান যে যার যা পছন্দের মতো যা কাপড় দিয়ে জামা কাপড় সেলাই ফেলবে? তা তো না। আমি চার্জিং স্টেশন বন্ধ করি, সেখানে তো
ম্যাক্সিমাম হচ্ছে অবৈধ, এবং ম্যাক্সিমামের সাথে কাঁচা টাকা তো প্রভাবের একটা সম্পর্ক রয়েছে। দেখো সব অবৈধ, ওই যে কারেন্টের খাম্বা সরকারের যে আপনার হচ্ছে যে পিলারগুলো, বৈদ্যুতিক পিলার দেখবেন টেনে চার্জ দিয়ে দিচ্ছে, কোথাও কিন্তু আপনার ইউজুয়ালি এটাতে মানে না। তো সেগুলো বন্ধ করি আমি। বিদ্যুৎ আজকে রাতে যদি বিদ্যুৎ স্টেশন থেকে অবৈধ চার্জ বন্ধ করা যায়, কালকেই তো 1000 রিক্সা কমে যাচ্ছে রাস্তায়, এভাবে সম্ভব। সেকেন্ড হচ্ছে যে আমাকে অ্যাক্টিভ কিছু মোড লাগবে। এই প্যাসেঞ্জাররা কারা, যারা ওই যে আপনি 85% মানুষ মানে চাচ্ছে, 82% মানুষ চাচ্ছে, তারা চাচ্ছে না, তারা আসলে সামনে এটা পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা কারা? শর্ট ডিস্টেন্স 5 থেকে 10 কিলোমিটার এইটুকের ভিতরে যদি আমি আমার হচ্ছে যে একটা সাইকেল বান্ধব শহর করতে পারি, দেখেন আমাদের সামনে সুযোগ আছে। হাঁটতেও তো পাচ্ছি না আমরা, হাঁটার জায়গা, সাইকেল বান্ধব শহর। যদি ঢাকা শহরে প্রচুর মানুষ কিন্তু সাইকেল আছে, কিন্তু তারা এটা রিক্রিয়েশন ট্রিপ হিসেবে ইউজ করে, কারণ চুরি হয়ে যায়, রাখার জায়গা না ইত্যাদি। দেখেন আমি অ্যাক্টিভ মোডে যদি কনভার্ট করতে পারি, এদের উপযোগিতাটা কমে যাবে কিন্তু। এবং ডেফিনেটলি আমাকে এটাকে নিবন্ধন আমি হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য আমাকে সংখ্যা নির্ধারণ করতে হবে, কয়জনকে দিব আমি। উত্তর সিটি কর্পোরেশনে মানে একটা, দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা, কালার হবে ভিন্ন, ট্রেস পাস করতে পারবে না, যাতে পুলিশের পক্ষ ধরাটা সহজ হয়। যে কেউ যদি আপনার মানে এখন তো শতেক কালার, তাই না? বা যে 2টা কালার যদি হইতো, যে উত্তরে একটা দক্ষিণে একটা, সংখ্যা সীমিত, তাহলে দেখা যাবে যে নিয়ন্ত্রণটা আপনি এভাবে আস্তে ধাপে ধাপে করতে হবে। তারপরে হচ্ছে কেউ যদি রাস্তায় আসে তখন হচ্ছে, আদারওয়াইজ এখন আমরা প্রথমে নিয়ন্ত্রণ বলতে বুঝি আমি সোর্সে বন্ধ করব না, ইচ্ছা মতো বানান, ব্যাটারি আনেন, নিজের মতো করে আনেন বানান, তারপরে আমি চার্জিং স্টেশন বন্ধ করব না, দিন শেষে রাস্তা নামলে মাঝে মাঝে পুলিশ আপনি এবার ঠেকান। এটা সম্ভব কখনো? এটা তো কখনোই সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশে ঢাকার মতো একটা বিশৃঙ্খল নগরের রাস্তা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেমের কারণে। তার মানে সিস্টেম ঠিক করতে পারলে সম্ভব। আমরা কেউ কি কল্পনা করতে পেরেছিলাম যে ঢাকার মানুষ মানে রাত 10টা বাজে কেউ নাই, দাঁড়ায় থাকবে সিগন্যালে শুধুমাত্র লাল বাতি দেখে? সেটা হচ্ছে এখন, কারণ মামলার ভয়টা সে পেয়েছে। কারণ আমি মামলা তো আগেও ভয় ছিল, সিস্টেমটাকে নিয়েছি, চাইলে পার পাবেন না। এখন তো ব্যাটারি রিক্সা তৈরি করে পার পেয়ে যাচ্ছে, চার্জ দিয়ে পার পেয়ে যাচ্ছে, তো সুযোগটা আরেকজন এসে তো নিচ্ছে। আমরা একটু অধ্যাপক আক্তার মাহমুদের কাছে যাই। আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, কাজ করছেন। আমাদের কিন্তু সড়ক মন্ত্রী খুব সম্প্রতি বলেছেন যে যানজট নিয়ন্ত্রণে ফুটপাত দখলমুক্ত করা, অনিয়ন্ত্রিত ব্যাটারি রিক্সা, অটো রিক্সা বন্ধ করা জরুরি। যারা নিয়মিত টোকা করছে না তাদের হচ্ছে এটা গ্রহণযোগ্য হবে না। তবে ওনারা বলছে পুরোপুরি বন্ধ হবে কিনা জানি না, ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি যেটা বলছিলেন যে সিটি কর্পোরেশন, ট্রাফিক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা দ্রুত কর্মপরিকল্পনা তারা দেবেন, এরকম আশ্বাস দিয়েছেন। আপনাদের এই জায়গা থেকে আগে থেকে তো আপনাদের সুপারিশ ছিল, সতর্ক করে আসছিলেন, এখন আসলে নতুন করে কি আপনাদের কোনো সুপারিশ আছে কিনা? দেখেন, ঢাকা শহরে যারা কাজ করে ট্রান্সপোর্ট নিয়ে, তাদের মধ্যে একটা বড় অর্গানাইজেশন হচ্ছে ডিটিসিএ, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। এরা কাজ করে কি, এরা প্ল্যানিংয়ের কাজ করে। ঢাকা শহরের জন্য একটা আরএসটিপি, রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান করেছে। সেই প্ল্যানে কি এই ব্যাটারি চালিত রিক্সার কথা বলেছে? দেখতে হবে। তারা এই মুহূর্তে নারায়ণগঞ্জ এবং গাজীপুরের জন্য মাস্টার প্ল্যান তৈরি করছে, পরিবহন মাস্টার প্ল্যান। সেখানে কি এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে তারা কি বলেছে? এটা একটা অনিরাপদ এবং যত্রতত্র অবৈধভাবে তৈরি হওয়া একটা বাহন। এখন বিআরটিএম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারা কি তাদের লাইসেন্স দিচ্ছে, নিবন্ধন দিচ্ছে না? সিটি কর্পোরেশন দিচ্ছে না। তাহলে এই শহরের মধ্যে এত বড় একটা মেগা সিটি, ক্যাপিটাল সিটি, এখানে শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ গাড়ি নামছে এবং অবৈধভাবে এই গাড়িগুলো আসছে। কারো মানে দেশে তো একটা সরকার আছে নাকি, এখানে কিছু ডিপার্টমেন্ট আছে, কিছু এই নিয়ে কাজ করে। তাহলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের চোখের সামনে এই কাজগুলো অবৈধভাবে হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা এটা নিয়ে মানে হাইপিত্তেশ করছি, মানে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। আমাদের জাহাঙ্গীরনগরে একটা মেয়ে মারা গেল এই রিক্সার ধাক্কায়, অনিয়ন্ত্রিতভাবে চলে, কারণ এর কোনো হ্যাঁ সেটি। এখন এই রিক্সাগুলো কোথায় তৈরি হয়? আমাদের জানাশোনার মধ্যেই তৈরি হয়, পাড়া মহল্লায়, এই গলিতে, বিভিন্ন জায়গায় এগুলো তৈরি হয়। তাহলে এগুলো কি বন্ধ করা যায় কিনা? সাইফুন নওয়াজ বলছিলেন যে সোর্সে বন্ধ করার কথা। নিয়ন্ত্রণ যদি করতে হয় সোর্সেই করতে হবে। আমরা পলিথিন নিয়ে বহু রকমের আলোচনা দেখেছি। আমরা যে বাজারে রেট দেই, কেন উৎপাদন যেখানে হয় সেখানে আমরা রেট দেই না?
উৎপাদনটা বন্ধ করতে হবে। তো এই রিক্সার ব্যাপারেও একই কথা। আমরা প্রথমত এই রিক্সাকে আইডিয়াল মনে করি কিনা এই শহরের জন্য, এবং এই শহরে এটা চলাচলের জন্য এটা উপযোগী কোনো বাহন কিনা, এটা নিরাপদ কিনা, এবং আপনার সামগ্রিক পরিকল্পনার অংশ হিসাবে এটা কন্ট্রিবিউট করতে পারবে কিনা, এগুলো খুব জরুরি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তখন আপনি কি নিয়ন্ত্রণ করবেন, রেট দিবেন, বন্ধ করবেন, সেই সিদ্ধান্ত পরের বিষয়। আমরা তো আগের যে সিদ্ধান্তগুলো সেই জায়গায় আসতে পারছি না। এখন প্যারাট্রানজিট হিসাবে আমরা বলছিলাম যে এই রিক্সাগুলো চলছে। আগে এক সময় লেগুনা চলতো, রাইডার চলতো, অনেক রকমের বাহন ওই সময়টাতে ছিল, 10-12 জনকে ক্যারি করতে পারতো। এই ব্যাটারিগুলো রিক্সার একটা বিকল্প, কিন্তু রিক্সার বিকল্প হলেও যেটা হয়েছে, এখানে যিনি চালক তিনি কায়িক পরিশ্রম করতে হয় না, যেটা অবশ্যই আমরা কায়িক পরিশ্রমটাকে ওভাবে মানে ভালো চোখে দেখিও নেই কখনো। তো সেই জায়গায় এসে একটা বাড়তি জিনিস হয়েছে কি, গতিযোগ হয়েছে এবং রিক্সার একটা বিকল্প তৈরি হয়েছে। কিন্তু আমরা কেন এই শহরের জন্য সামগ্রিক একটা গণপরিবহন ব্যবস্থা তৈরি করতে পারছি না? সারা পৃথিবীতে তো শত শত হাজার হাজার সাকসেসফুল শহর আছে, সেই শহরের সাকসেসফুল এক্সাম্পলগুলো আমাদের চোখের সামনে আছে, আমরা তো সেদিকে হাঁটতে পারি। এখন আধুনিক নগর পরিকল্পনায় আমরা বলি যে হাঁটার ব্যবস্থা করা, যেটা আপনি আপনার প্রশ্নে বলছিলেন, যে ওয়াইড স্পেশাস এবং নিরাপদ ফুটপাত তৈরি করা। এই যে শহরে যেই পরিমাণ ফুটপাত আছে, মানে যে পরিমাণই আছে, সেটা আবার দখল হয়ে থাকে সামনের কোনো দোকানদার দ্বারা, কোনো কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস দ্বারা, হকার ভেন্ডার দ্বারা, এবং যেখানে চলা চায়ের দোকান, এগুলো দিয়ে আপনার ভর্তি হয়ে থাকে। এবং যিনি রাস্তায় হাঁটতে চান, কিন্তু সেগুলো তো নগরের মানুষেরই ডিমান্ড। আমরাই তো সেই চায়ের দোকানে যে খাচ্ছি, বা নগরের মানুষ কিন্তু যেখানে চায়ের দোকান হচ্ছে সবাই সেখানেই ভিড় করছে। চাহিদা যেখানে আছে আপনাকে সাপ্লাইটাও আসবে, কিন্তু জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না। আপনার চাহিদা আছে, চাহিদার জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় মানে তাকে যে দিতে হবে, বসতে দিতে হবে, সেটা তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। মূল বিষয়টা হলো, ঢাকা শহরে আপনি দেখেন, একটা আরএসটিপির একটা হিসাব বলি আপনাকে, আমাদের যতগুলো ট্রিপ তৈরি হয় একদিনে, প্রায় 4 কোটির মতো ট্রিপ তৈরি হয় এই শহরে, তার 76% হচ্ছে 2 কিলোমিটারের নিচে, অর্থাৎ 2 কিলোমিটারের চেয়ে কম। তো এটা তো আমাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে যে আমরা এই মানুষগুলোকে যত বেশি সংখ্যক পারি আমরা পায়ে হেঁটে চলার ব্যবস্থা করব। এখন অনিরাপদ একটা ফুটপাতে মানুষ হাঁটবে না, একটা সংকুচিত ফুটপাতে হাঁটবে না, যেখানে আপনার হাঁটার অনিরাপদ, হাঁটতে পারছেন না, সেই জায়গায় সে হাঁটবে না, সে রাস্তায় গিয়ে হাঁটবে না। যে কারণে মানুষ রিক্সায় চড়ে বা অন্যান্য বাহনে চলাফেরা করার চেষ্টা করে। এবং এই শহরে আরেকটা জিনিস আছে, যে যারা পথচারী আছে, পথচারীর অ্যাক্সিডেন্টের পরিমাণ ওয়ার্ল্ডের হাইয়েস্ট এই শহরে। যে ফ্যাটালিটি, মানুষ যে মারা যায়, এটা কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট এই ঢাকা শহর। তো এই বিষয়গুলো আমরা আসলে খুব বেশি বিবেচনা আনছি না। আমার যে মানে কথা যেটা থাকবে সেটা হচ্ছে যে এটা সামগ্রিক নগর পরিকল্পনার অংশ। এটা ট্রান্সপোর্ট যে পরিকল্পনা আছে সেখানে সিদ্ধান্ত অনুযায়ী এটা সামগ্রিকতার বিচারে সিদ্ধান্ত নিতে হবে। নগরে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে কি করতে হবে, এটার অল্টারনেটিভ কি ইউজ হতে পারে, এটাকে কিভাবে নিরাপদ করতে পারে এবং সামগ্রিকভাবে এটার সাথে কিভাবে সমন্বিত করতে পারে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবার স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অটোরিকশা দৌড়াতে নাকাল সারা দেশ। আমরা এবার যাব আশফাকুজ্জামান আক্তার আপনার কাছে। আপনি তো পুলিশের একটা ঊর্ধ্বতন জায়গায় আছেন এবং আপনারা প্রতিনিয়ত এই শৃঙ্খলা, সড়ক শৃঙ্খলা নিয়ে কাজ করছেন। আপনাদের নতুন সরকার, নতুন পরিকল্পনা, নতুন কোনো পদক্ষেপ আছে কিনা এটা নিয়ন্ত্রণে? ভাই আমাদেরকে বলছিলেন আক্তার মাহমুদ ভাই সাহেব যে একটা সমন্বিত আসলে দরকার, হ্যাঁ সেটা একটা বিষয়, কিন্তু আপনাদের জায়গা থেকে কি ধরনের উদ্যোগ আসলে আছে এখন? আসলে যানজট তো আসলে আপনি জানেন যে আমাদের বর্তমান যে পরিবেশ আমাদের ঢাকা শহরের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু নর্মাল ট্রাফিকে কিন্তু উনি আসা যাওয়া করেন। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা ট্রাফিকটাকে
চালু রাখা, বিশেষ করে উনি মেন রাস্তা যে সমস্ত রাস্তা দিয়ে আসেন সেখানে আমরা চেষ্টা করি যে যাতে এই অটো রিক্সা যেটা ব্যাটারি চালিত এটা না ওঠে। কিন্তু আমরা করতে করতে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী কোনো রাস্তা থেকে একটা হুট করে বের হয়ে গেল, এত বেশি পরিমাণ এদের যেগুলো আসলে কন্ট্রোল করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। কারণ হচ্ছে ঢাকা এবং চিটাগাংয়ের একটা অভিজ্ঞতা দেখেন, ঢাকা চিটাগাংয়ের সাইফুন নেওয়াজ ভাই বললেন যে ওখানে কিন্তু আমরা অটোরিকশা চলতে দিই না, এবং আমি তখন ছিলাম, আমার সময় থেকে আমাদের সাথে অনেক তাদের ঝামেলা হয়েছে, বিশেষ করে বাহির রাস্তার মাথায় ওইদিকে। তো ওখানে যেটা সিস্টেম, ওখানকার স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং ঢাকার স্ট্র্যাটেজিক পয়েন্ট ডিফারেন্ট। এখানে মানুষের সংখ্যা বেশি, এখানে আশেপাশে যে নগরের সাথে যেটা সাবাব যেটাকে বলা, যে আরেকটা হচ্ছে একটু কম উন্নত একটা এলাকা, এটা চারিদিকেই, যেমন ঢাকা ওইদিকে নন্দীপাড়া, ওইদিকে বাড্ডা, এগুলো কিন্তু নগরায়ন, নগর হয়েছে কিন্তু ওইভাবে উন্নত, অনুন্নত। চিটাগাংয়ে কিন্তু আমাদের যদি ব্রিজ বন্ধ করেন, যে কর্ণফুলী ব্রিজ, ওই পারে ওই পার থেকে তৈরি, ওখানে একটা কন্ট্রোল করা যায়, ওখানে একটা সুবিধা আছে। তারপর আপনার বাহির রাস্তার মাথা যেটা এই যে আমরা কালুরঘাট ব্রিজের ওইদিকে, ওখানে একটু কন্ট্রোল করলে কিন্তু হয়ে যাচ্ছে। আর কিন্তু বাহির থেকে আসার আর সুযোগ নেই, বাকি ওইদিকে কিন্তু সমুদ্র। সুতরাং ওখানকার স্ট্র্যাটেজিক পয়েন্ট আর এখানে কিন্তু এক না, যার ফলে এখানে মানুষও বেশি, সংখ্যা বেশি, অনেক বড় নগরী এটা। চারিদিকেই কিন্তু লো পেইড পিপুল বসবাস করে। কামরাঙ্গীর চর ধরেন, পাশে কেরানীগঞ্জ, বসিলার ওই দিক দিয়ে কিছু ঢুকে, এগুলো আসলে চারদিকেই ধরেন নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি কঠিন, ভেরি কঠিন। আর এরাই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে জিগাতলা পর্যন্ত আসলো, এরপর সাত মসজিদ, এরপর আবার দেখা যাচ্ছে যে আপনার সিটি কলেজের মেন রোড যেটা ভিআইপি রোড, এটার মধ্যেও আসে। এইভাবে আস্তে আস্তে তাদেরকে, আর আমাদের মানুষ যারা রিক্সা এগুলোতে চড়ে, যেটা বলতেছেন 80% মানুষ, সেই মানুষগুলোরও তো আসলে নিজের থেকে একটু সচেতন হওয়ার দরকার। তারা সচেতন না, তারা তাদের প্রয়োজনের কথাই চিন্তা করে। মানুষের যে সমস্যা, এই নগরের যে বাস্তবতা, একজন অফিসগামী মানুষ, তাকে খুব দ্রুত অফিস যেতে হবে, তাকে সে আসলে কি করবে? তার হাতে তো, যেটা আমাদেরকে অধ্যাপক আক্তার মাহমুদ বলছেন, যেমন তো গণপরিবহন আমার হাতে আসলে নাই। গণপরিবহন ওইভাবে গড়ে ওঠে নাই, যে আধুনিক যে গণপরিবহন, এটা একটা গ্যাপ, যেটা আমাদের প্রফেসর আক্তার মাহমুদ ভাই উনি বললেন যে এটা একটা প্রথম থেকেই এরকম পরিকল্পনাটা নাই, যে আমরা কিভাবে দ্রুত আমরা বিদেশের মতো, ইউরোপের মতো সব ক্ষেত্রে সকল জায়গায় দেখবেন ওখানে আপনার ট্রেন গেছে। একটা ছোট শহর, সেখানেও আপনার ট্রেনের কমিউনিকেশন আছে, মেট্রো আছে। সুতরাং এইভাবে কিন্তু প্রথম থেকে গড়ে ওঠে নাই, যার ফলে এই যে সাব যে একটা বোঝা হয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে সেভাবে সে ইনকর্পোরেট করছে পরিবহন ব্যবস্থাটাকে, স্লো গতি। আমি বলবো যে আপনারা আসলে আমাদের মতো হতাশ। আসলে আমাদের তো কাজ করতেই হবে, আমাদের তো হতাশ হলে আমরা চেষ্টা করি, আমাদের কিছু চ্যালেঞ্জ তো থাকে। আপনি চাইলেই তো আপনি এক গজ কাপড় দিয়ে সবার জামা বানাইতে পারবেন না। আমাদের এখানে অনেক সমস্যা, আমরা কিন্তু ধরি, আমরা অনেক রিক্সা আটক করি, সেগুলো রাখারও তো আমাদের প্রপার ডাম্পিং স্টেশন আমাদের নাই। চার্জিং পয়েন্ট বন্ধ করব, সেখানে আমরা চেষ্টা করি একদিক দিয়ে বন্ধ করে আরেক দিক দিয়ে আবার চালু করে। আর এগুলো তো বৈধ না, এগুলো অবৈধ। এগুলো বাসা বাড়িতে কারেন্ট নিয়েছে, সেখান থেকে একটা চার্জিংয়ের স্টেশন, একটা রিক্সার গ্যারেজ, সেখানে আবার চার্জের ব্যবস্থা আছে। এগুলো অনেক বেশি, মানুষের সংখ্যা তো অনেক বেশি। আপনি বলছিলেন যে সমস্যা এবং আমাদের মূল জায়গাগুলোতে আসলে আমরা ওয়াকিবহাল না। আমাদের যে রিপোর্ট, সেখানে একটা জায়গায় উঠে এসেছে বারবারই, আমরা যেহেতু সবাইকে নিয়ে রিপোর্ট করি, যে কর্মসংস্থান অনেক মানুষ সাথে ইনভলভ হয়ে গেছে। ওই জায়গাটাতে একটা ওরা বারবার বলছিল যে একজন বাবা নাই, একটা ছেলে, ছোট কিশোর ছেলে পর্যন্ত, সে বলছে যে আমি খুব সহজ এই ইনকামটা, আমি রাস্তায় বেরোলে আসলে 500 টাকা ইনকাম করতে, আমি আসলে অল্টারনেটিভ কি আমার কাছে? এই যে এই বিষয়টা, এটা নিয়ে কি আপনার? ওকে, বুঝতে পেরেছি আমি আপনার পয়েন্টটা। দেখেন, একটা উদাহরণ দেই। একটা সময় মানে ধরেন বনের রাজা সিংহ আর মানুষ একসাথে কিন্তু আদিম যুগে একসাথে বনেই থাকতো। সিংহ এখনো বনেই আছে, মানুষ কিন্তু আজকে এখানে এসে কথা বলতে পারছে। তাহলে একমাত্র পৃথিবীতে মানুষই পারে, দুনিয়াতে মানুষই পারে কি তার অবস্থানটা চেঞ্জ করে মেধা দিয়ে নিয়ে যেতে। তার রাইট। আমি আজকে ভাবছি কি, এই ব্যাটারিটা তুলে দিলে এই কর্মসংস্থানগুলা বুঝি এই লোকগুলা মানে কি করবে। আর প্রথম পয়েন্টটা আমি বলেছি যে এটা তাদের মূল কর্মসংস্থান না, তারা আসলে অ্যাকচুয়ালি তাদের কর্মসংস্থান ছেড়ে এখানে এসেছে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, তাদের কর্মসংস্থান ছিল
অন্য কিছু বলতে তারা হয়তো কেউ বিজনেস ছিল, কষ্টকর বা কেউ একটু- হয়তো বা আপনার হচ্ছে কৃষিকাজ করতো, কেউ হয়তো বা গার্মেন্টসে ছিল, কেউ হয়তো ভিন্ন কেউ হয়তো অনেক জবলেস হতে পারে, কারণ এরা অনেক দেখা যাচ্ছে যে জবের ক্রাইসিসও রয়েছে। ঠিক আছে, আমরা দেখতে সে পাচ্ছি। একটা পেয়েছে, কারণ সুযোগটা পেয়েছে, তাই না? সুযোগটা পেয়েছে। দেখেন আমি এটাকে মানে আমি যদি নিয়ন্ত্রণটা করি, আমি দেখেন হকার মানে ধরেন রিক্সা চালিয়ে বা হচ্ছে রাস্তায় ফুটপাথ হকার বসিয়ে, মানে আমি ভাবছি গরিব লোক, তাই তো? গরিব লোকগুলো কোথায় যাবে? মানে হকারি করে কয়জন মানুষ গরিব থেকে ধনী হয়েছে? রিক্সা চালিয়ে কে গরিব থেকে ধনী হয়েছে? আলটিমেটলি ধনী হয়েছে এই হকার বা হচ্ছে যে রিক্সার জন্য ধনী হয়েছে অনেকে, কিন্তু তারা আসলে কেউ এটা করে না। মানে কেউ হয়তো হকার করে না, রিক্সা চালায় না, কিন্তু অনেকে ধনী হয়েছে। যারা আসলে এইটাকে লাগিয়ে। টিকিয়ে রেখে ধনী হতে চায়, তারাই আসলে এটাকে টিকিয়ে রাখে, তাই না? আলটিমেটলি আপনি যে পুরো ক্ষতি হচ্ছে এটার জন্যে, যদি আপনি মানে ভালো যদি কেউ মানে ইকোনমিক অ্যানালাইসিস করে যে আমি এই ছোটোখাটো এই লাভগুলোর জন্যে আমার বড় একটা ক্ষতি, যানজটের ক্ষতি হচ্ছে, আপনার হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে একটা মানে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এবং আমি একটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছি এবং দিয়েছি, সেটা হচ্ছে পাবলিক হেলথের বড় একটা ইস্যু তৈরি হয়ে যাবে যদি আপনি ব্যাটারি রিক্সাকে রাখেন। কন্টিনিউয়াস দুর্ঘটনা ঘটছে। আপনি এই ঈদে দেখেন ব্যাটারি রিক্সাতে চলে ওই যে দেখা যাচ্ছে যে বাসের সাথে লেগে যাচ্ছে, তারপর হচ্ছে যে নিজেরা উল্টে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। সামগ্রিকভাবে আপনি মিলিয়ে দেখেন, আলটিমেটলি সরকার সিদ্ধান্ত নেবে কিসের জন্য? যাতে জেনারেল একটা প্রফিট হয় সবার, তাই তো? দেশের যাতে অগ্রগতিটা হয়। সেই জায়গাতে আমি যদি কিছু জিনিস টিকে রাখলাম, শুধুমাত্র তারা হয়তো বা গরিব, কর্মসংস্থান নাই, দেখা যাবে যে আলটিমেটলি এটার জন্য যে ক্ষতিটা হচ্ছে, রেদার এটা না থাকলে যে প্রফিটটা হতো সেটা দিয়ে আমি বিকল্প ইন্ডাস্ট্রি করতে পারতাম, সেটা দিয়ে আমি হচ্ছে যে মানে আমি আরো ভালো বেটার সার্ভিস দিতে পারতাম। বাট ওই যে বললাম যে আমরা সহজ একটা মানে কি বলবো, একটা জাস্ট একটা বৃত্তের ভিতরে ঢুকে গিয়েছে, আমরা আউট অফ বক্স আর ভাবতেছি না। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যেই মানে চালকরা চালাচ্ছে তাদেরও বোঝা উচিত যে আসলে তারা যে চালাচ্ছে এটা দেখেন, এটা আপনি শুধু তো মানে প্রাণহানি বা ইনজুরি হলে দুর্ঘটনা না, ব্রেক করতে গিয়ে এই ব্যাটারি রিক্সাগুলো হচ্ছে 30 টাকা দামের ব্রেক চলছে, কিন্তু ঘন্টায় 40, কিন্তু ব্রেকটা কিন্তু 30 টাকা দামের ব্রেক, নর্মাল রিক্সার ব্রেক। এরা ধরতে গেলে ধরতে পারে না, ছুটে গিয়ে পেছনে ধাক্কা দিয়ে থামায়। নর্মালি রিক্সা চালকদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে তারা রিক্সাটা ব্রেক চেপে থামায় না, তারা সামনে এসে ধাক্কা দিয়েই থামায়। সেই জায়গায় ব্যাটারি রিক্সা কন্টিনিউয়াস এই কাজটা করলে যাত্রীর দেখা যাচ্ছে যে ইস্যু হয়ে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। সামগ্রিকভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি কর্মসংস্থানের জন্য আমি এটাকে অ্যালাউ করতে গিয়ে আমি বড় একটা ক্ষতি করে ফেলছি, আমি পাবলিক হেলথে, দুর্ঘটনার, যানজটের বিশাল ক্ষতি। অথচ সেই প্রফিটটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমরা হয়তো তাদের জন্য আরো বেটার সার্ভিস দিতে পারতাম। এক সেকেন্ড হচ্ছে যে আমরা বলছি না যে এটাকে আপনি এখন তো মানে নিয়ন্ত্রণ মানে আপনি তো রিমুভ করতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে যদি ঢাকাকে সচল রাখতে হয়, আমি বলবো মানে সরকার কিন্তু একটা জায়গায় খুব সুন্দর করে প্রমাণ করতে পেরেছে যে সিস্টেম আসলে কাজ করে। দেখেন ওই যে আমি এক্সাম্পল দিয়েছি, মানে তারা প্রযুক্তি নিয়েছে, আলটিমেটলি সিস্টেম, এটা তো একটা টুল, এআই তো একটা টুল, তারা সিস্টেমটা কেমনভাবে করেছে যে মানুষ বুঝে গিয়েছে সুযোগ নাই আর, তাই না? সুযোগ নাই। এটা ব্যাটারি রিক্সা চালকও বুঝে গিয়েছে যে ওইখানে ওই রাস্তায় আর সুযোগ নাই, তদবির করতে পারবে তাই না? সুযোগটা নাই, কাকে করবে? তো আপনি সুযোগ অন্যান্য জায়গায় আপনি সুযোগ নাই এই কনসেপ্টটা দিয়ে দেন, দেখেন অটোমেটিক মানুষ শিফট করে যাচ্ছে, সে কিন্তু আরো হয়তো বেটার সার্ভিসে চলে যাবে। সে হয়তো ভাবছে যে এটাই বুঝি তার শেষ, যে ব্যাটারি রিক্সা পেয়েছি, হয়তোবা এটা বন্ধ হলে তার আরেকটা লাইফে শুরু হতে যাচ্ছে। বাট সে হয়তো জানেন আলটিমেটলি আমাদের বেটার সার্ভিস যদি পেতে চাই, ভালো গণপরিবহন ব্যবস্থা যদি পেতে চাই, ভালো যদি যোগাযোগ ব্যবস্থা পেতে চাই, একটা হেলদি সিটি যদি আমি চাই, আমাকে আর যদি পুরো দেশের আমি উন্নতি চাই, তাহলে কিন্তু আমাকে এগুলো বন্ধ করতে হবে। আপনি পৃথিবী থেকে আরো অনেক অনুন্নত গরিব দেশ নাই, আপনি নেপাল যান, অত ভালো আপনার মানে ডেভেলপ কান্ট্রি যাওয়ার দরকার নাই বা দরকার, আপনি নেপালে যান, আপনি হচ্ছে ইয়েতে যান, কাছাকাছি দেশগুলোতে যান, তাহলে তাদের কি গরিব লোক নাই? আপনি দেখেন আপনি ব্যাটারি রিক্সা ছাড়াও বিআরটি যদি এখনই লিস্টটা আপনি টান দেন, প্রায় আপনি দেখবেন যে প্রায় 29 টাইপের থেকে মানে টাইপের ভেহিকেল
তার মধ্যে রিক্সাটা কিন্তু নাই। রিক্সার ভিতরে আপনি 100 টাইপের ভেরিয়েন্টই পাবেন। আপনি রাস্তায় তাকালে দেখবেন এক একটার সাথে এক একটা মিলে না, তাই না? তো সেই জায়গা থেকে আমি মানে রাস্তায় যদি ভাবি যে এরা শুধুমাত্র গরিব বলে, আমাদের সৌন্দর্য ছিল শহরে, সেই রিক্সা এখন আমাদের শহরে আপনি যে কোনো ইন্টারসেকশনে 100 টাকার মধ্যে 80 হচ্ছে, দেখেন আপনি ব্যাটারি রিক্সা এবং আপনি জ্যামে বসে আছেন, কারণ ব্যাটারি রিক্সা মানে আপনি ব্যাটারি রিক্সা বসে আছেন বাট ব্যাটারি রিক্সার জন্য আপনি যেতে পারছেন না। আমরা একটু অধ্যাপক আক্তার মাহমুদের কাছে যাই। আপনি তো সমন্বিত ব্যবস্থার কথা বললেন, এখন এই অবস্থায় যে বিশৃঙ্খলা আমাদের সারা দেশব্যাপী, আপনার পরামর্শ কি হবে, বা আপনাদের জায়গাটাতে কোনটা কাজ সরকার যদি কাজ করে সমন্বয় সিস্টেমটা চালু করে, সবার আগে কোনটাকে প্রাধান্য দিতে হবে? দেখেন, এখন প্রত্যেকটা শহরের অবস্থা কিন্তু খুবই জটিল অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে পরিবহন সেক্টরে। এই সেক্টরটা শ্রমিক, মালিক, এর সাথে শ্রমজীবী যারা আছে, তার সাথে টেকনিক্যাল লোকজন যারা আছে, সব মিলে এটা একেবারে জগাখিচুড়ির অবস্থায় আছে। এখন মানে শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশই তো খুবই ঘনবসতিপূর্ণ জায়গা। এখানে ছোট শহর, বড় শহর, সবগুলোর অবস্থাই কিন্তু প্রায় একই রকমের। বরং আমি বলবো ঢাকা শহরের অবস্থা মাচ মোর বেটার যদি আমরা অটো রিক্সার কথাই বিবেচনা করি। জেলা শহরগুলোর অবস্থা বেশ খারাপ, এমনকি বিভাগীয় শহর রাজশাহীর মতো জায়গায় সেখানে এই অটো রিক্সার দৌরাত্মে মানে ত্রাহি অবস্থা। সুন্দর গোছানো শহর ছিল। দেখেন, এই যে গোছানো শহরগুলোর আজকে এই দশা দাঁড়িয়েছে। খুলনা শহরের মতো এরকম ছিমছাম একটা শহরে এখানে গণপরিবহন ব্যবস্থার একটা নামে ছিল নগর পরিবহন নামে একটা গাড়ি চলতো ফুলতলা থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত। তো এই পরিবহন আজ পর্যন্ত এই গণপরিবহন ব্যবস্থাটা দাঁড়াতে পারেনি। কারণ হচ্ছে আমরা এই যে ছোট ছোট সমাধান নিয়ে আসার চেষ্টা করি, ইজি সমাধানের চেষ্টা করি, আলটিমেটলি এটা ইজি সমাধান মনে করলেও আখেরে মানে সামষ্টিকভাবে এটা কোনো লাভ নিয়ে আসে না। এখন ব্যক্তিগতভাবে ধরেন, ফর এক্সাম্পল, কেউ সৌদি আরবে কাজ করে, সেখান থেকে কিছু টাকা পাঠিয়েছে বাড়িতে, সে একটা ছোট রিক্সা তৈরি করে নামিয়ে দিল, সেখান থেকে কিছু টাকা পায়। এটা এই ধরনের ঘটনাতেও ঘটে। এতে করে যেটা হয়, হয়তো সে এক ব্যক্তি হিসাবে সে কিছু লাভের মুখ দেখছে, কিন্তু আখেরে পুরো শহর কিন্তু এটার জন্য সাফার করে। আমরা এটাকে বলি হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স, সাধারণ মানুষের ট্র্যাজেডি আর কি। কেউ হয়তো লাভবান হচ্ছে, কিন্তু মানে সবাই এটার জন্য সাফার করছে। এখন এইটার একমাত্র সমাধানের যদি জায়গার কথা আমি বলি, ধীরে ধীরে আপনাকে উন্নত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার দিকে যেতে হবে। পরিকল্পনা আপনাদের মানে আছে, যে শহরে আছে সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, গণপরিবহন ব্যবস্থাটাকে উন্নত করা, সেখানে মেট্রো হোক, মনোরেল হোক, যেটা আজকাল অনেক আলোচনা হচ্ছে, মনোরেল একটা কথা বলছে, সেটাও এক ধরনের গণপরিবহন ব্যবস্থা। আপনাকে টাইম বাউন্ড হতে হবে এবং আপনাকে সেটাকে জনগণের জন্য আরামদায়ক একটা গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। আর আধুনিক নগরের হাঁটার পরিবেশ তৈরি করা ছাড়া এটার কোনো বিকল্প নাই, এটা করতেই হবে। অনেক শহরে আজকাল ধরেন আরবান যে স্ট্র্যাটেজিগুলো তৈরি করে, তারা সেখানে সাইক্লিংয়ের কথাও বলে, কিন্তু ঢাকা শহরে সাইক্লিংয়ের কথা আমরা অনেকে বললেও আমাদের আলাদা কোনো লেন নাই। যদি আমরা এটাকে করতেও চাই, ফুটপাথ, সাইক্লিং, এগুলোর জন্য সুন্দর ব্যবস্থা তৈরি করে এগুলোকে চালু করা। আর এগুলোর বেনিফিট কিন্তু আছে। এই শহরে আপনি যদি হাঁটার ব্যবস্থা করেন, তাহলে অনেক মানুষ রাস্তায় মানে পরিবহন ছেড়ে সে কিন্তু হাঁটার চেষ্টা করবে বা হাঁটবে। মানে বিশেষ করে ছোট ছোট ট্রিপগুলোতে সে আর ওই গাড়িতে চড়বে না। একটা যে আলোচনা একেবারেই হয়নি, সেটা হচ্ছে যে আমরা যে রিক্সাগুলো, ব্যাটারি চালিত রিক্সার কথা বলছি, এই ব্যাটারিগুলো যায় কই? আমরা কি এটা ভেবেছি? এখান থেকে যে নষ্ট ব্যাটারিগুলো, এর অ্যাসিড আছে, সীসা আছে এবং অন্যান্য হেভি মেটালগুলো আছে, এগুলো আলটিমেটলি আমাদের নদী, নালা, খাল, বিল এবং অন্যান্য যে কৃষি জমি আছে সেখানে যাচ্ছে। এগুলো মানুষের জনস্বাস্থ্যের একটা হুমকি আছে। এখানে অনেক ছোট ছোট অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা আছে, এই ব্যাটারির ফ্যাক্টরিগুলোতে কাজ করে, এগুলো রিসাইক্লিংয়ের কাজ করে। আপনি ঢাকা শহরে বেড়িবাঁধ ধরে রায়ের বাজার ওই অঞ্চলটা গিয়ে দেখেন, সেখানে অনেকেই এই ধরনের ব্যাটারি নিয়ে কাজ করে এবং খুবই অস্বাস্থ্যকরভাবে এই কাজ করে। আমাদের এটার যদি রিসাইক্লিংটাও ঠিক না হয়,
তাহলে আমাদের এই স্বাস্থ্যের হুমকিটাও মুখে পড়বো। পড়ে যায়। অনেক ধন্যবাদ অধ্যাপক আক্তার মাহমুদ, আশফাকুজ্জামান আক্তার এবং সাইফুন নেওয়াজ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।